যুদ্ধ সংঘাতের মধ্যে বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপন, 2 বছর পর সাজল জন্মভূমি বেথলেহেম। মানবজাতির মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা। যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা প্রকাশ করল ইউক্রেন। আলোচনায় নতুন বেসামরিক এলাকা নেই, মস্কোর দখলকৃত 4 অঞ্চলের স্বীকৃতি প্রদানের বাধ্যবাধকতা। ফের আলোচনায় পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আত্মপ্রকাশ করল তার রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি। আমন্ত্রণ যমুনা আইরিসকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। যুদ্ধ সংঘাতের মধ্যেই বিশ্বে নানা আয়োজনে পালিত হলো খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। ইসরায়েলি বর্বরতার জেরে 2 বছর বন্ধ থাকার পর আবারও যিশুর জন্মস্থান বেথলেহেমে পুরোদমে উদযাপিত হয় বড়দিন। বুধবার মধ্যরাত থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। মানবজাতির মঙ্গল কামনায় গির্জায় গির্জায় চলে প্রার্থনা। গাজা সহ বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের লাগাম টেনে শান্তিময় পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও। যে বেথলেহেমে যীশু খ্রিস্টের জন্ম, যুদ্ধের করাঘাতে গেল 2 বছরে সেখানে নেই উৎসবের আমেজ। কাগজে কলমে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় এবার ক্রিসমাসের বর্ণিল আলোয় আলোকিত পশ্চিম তীর। সারা জীবন এই অঞ্চলের সংঘাত দেখছি। আমার জন্ম 60-এর দশকে। আশা করি সব ধর্মের মানুষ একদিন এখানে শান্তিতে বসবাস করবে। আর্জেন্টিনা থেকে বেথলেহেমে এসেছি। পবিত্র ভূমিতে আবার ফিরে আসতে পারাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রীতি মেনে অনাড়ম্বর আয়োজনে বড়দিনের প্রথম প্রহরের সূচনা হয় যিশুর জন্মভূমিতে। মূল আয়োজন ছিল নেটিভিটি চার্চে। এবারও লাতিন ধর্মগুরু পিয়েরে বাতিস্তা পিজ্জাবেলা প্রার্থনার নেতৃত্ব দেন। বরাবরের মতোই এবারও ক্রিসমাসের সবচেয়ে বড় আয়োজন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিভিন্ন দেশের মানুষ। দায়িত্ব নেয়ার পর প্রথম বড়দিনের আয়োজনে বিশ্বের নানা প্রান্তে হওয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানান পোপ। স্মরণ করেন নিপীড়িত ফিলিস্তিনিদেরও। লেবানন, ফিলিস্তিনি ও সিরিয়ার জন্য ন্যায় বিচার, শান্তি এবং স্থিতিশীলতা প্রার্থনা করি। যুদ্ধের ভুক্তভোগীদের এবং যারা অন্যায়, রাজনৈতিক অস্থিতিশীলতা, ধর্মীয় নিপীড়ন ও সন্ত্রাসবাদের কারণে কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করছি। সুদান, দক্ষিণ সুদান, মালি, বুরকিনা ফাসো ও কঙ্গোয় নিপীড়িত ভাই বোনদের স্মরণ করছি। বড়দিনের প্রার্থনার আয়োজন চলে প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রালেও। ইউরোপের অন্যান্য দেশেও ছিল নানা আনুষ্ঠানিকতা। ফ্লোরিডায় মারি লাগোর বলরুমে ক্রিসমাস উপলক্ষে নৈশভোজের আয়োজন রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনায় উৎসব পালন করেছেন ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইতোমধ্যেই ট্রাম্পকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট এবং তাকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন। তবে আজকে ট্রাম্পের সাথে কথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের একাধিক স্থানে বড়দিনের উৎসবে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অনুষ্ঠানস্থলে, ভাঙচুর করা হয়েছে সান্তা ক্লজের মূর্তিও। ঘটনাগুলোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় উগ্র স্লোগান দিয়ে বড়দিনের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে উত্তেজিত মব। এ সময় শপিং মলের ভেতরে ঢুকেও তাণ্ডব চালায় তারা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালা সহ বেশ কয়েকটি রাজ্যেই এ ধরনের হামলা ভাঙচুরের খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে এসব ঘটনার পেছনে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো কট্টরপন্থী দলগুলোর হাত রয়েছে।
জড়িত সন্দেহে আটকও করা হয়েছে 4 জনকে। এছাড়া আরও বেশ কিছু স্থানে বড়দিনের অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মানুসারীদের হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে এবার মার্কিন পরিকল্পনা সামনে আনলো ইউক্রেন। যা নিয়ে সমঝোতা হয়েছে ওয়াশিংটনের সাথে। বেশ কিছু ছাড় পেয়েছে জেলেনস্কি প্রশাসন। আলোচনায় দোনেৎস্কে নতুন বেসামরিক অঞ্চল গঠনের প্রক্রিয়াও। পাশাপাশি মস্কোর দখলকৃত অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতাও আর থাকছে না। পরিকল্পনাটি এখনও রাশিয়ার পর্যালোচনাধীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কয়েক সপ্তাহ ধরে মার্কিন মধ্যস্থতাকারীদের চলছে দৌড়ঝাঁপ। দফায় দফায় মস্কো কিয়েভের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসলেও মেলেনি সুরাহা। বৃহস্পতিবার মার্কিন মিত্রদের সঙ্গে ফোনালাপ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংঘাত নিরসনে প্রকাশ্যে আনেন 20 দফার একটি পরিকল্পনা, যাতে সম্মতি রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিনিধি ও প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। সত্যিকারের শান্তি কিভাবে স্থাপন করা যায় সে সম্পর্কে নতুন কিছু ধারণা রয়েছে। কিছু নথি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাথে বসে আলোচনার ভিত্তিতে সে মোতাবেক কাজ করতে হবে। পরিকল্পনায় বেশ কিছু শর্তে ছাড় পেয়েছে কিয়েভ। ইউক্রেনের হাতে থাকা দোনেৎস্কের 20% এলাকা নিয়ে গঠিত হবে বেসামরিক অঞ্চল। তুলে নেওয়া হয়েছে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতাও। তবে নিয়ন্ত্রণ নিয়ে আগে থেকেই অনড় ক্রেমলিন। বিশেষ দূত দিমিত্রিয়েভ তাদের প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন, আমরা তা পর্যালোচনা করছি। প্রেসিডেন্টের নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে মার্কিনীদের সাথে যোগাযোগ চালিয়ে যাব। পরিকল্পনাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সমঝোতা হলেও রাশিয়া তা মানবে কিনা সেটি নিয়ে বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। 2014 সালে ক্রাইমিয়া দখলের পর 22 সালে ইউক্রেনের আরও 4 অঞ্চল ভূখণ্ডে যুক্ত করার দাবি করে মস্কো। অনিক রহমান, যমুনা নিউজ। ব্যারেন্ট ও নরওয়ে সমুদ্রের আন্তর্জাতিক জলসীমায় টহল দিল রাশিয়ার বোমারু বিমানের বহর। সঙ্গে ছিল মিত্র দেশের যুদ্ধ বিমানও। বৃহস্পতিবার একটি ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, যাতে টহলরত অবস্থায় টুপোলেভ 95 মডেলের একাধিক বোমারু বিমান দেখা যায়। মাঝ আকাশেই রিফুয়েলিং করে যুদ্ধযানগুলো। মূলত এসব বিমানে দূরপাল্লার মিসাইল বহন করা হয়। প্রায় সময় আর্কটিক ও বাল্টিক অঞ্চলে টহল দেয় রুশ গোয়েন্দা এবং বোমারু বিমান। কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটি রয়েছে। মোতায়েন করা রয়েছে একাধিক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। রাশিয়ার একটি গোয়েন্দা বিমান শনাক্ত করার দাবি করেছে পোল্যান্ডের বিমান বাহিনী। দেশটি জানায়, প্রতিবেশী দেশ বেলারুশের দিক থেকে আসা সন্দেহভাজন চোরাচালানকারী বেলুন শনাক্ত করে বিমান বাহিনী। এর কয়েক ঘন্টা পরে সীমান্ত বরাবর রাশিয়ার একটি বিমান উড়তে দেখা যায়। বাল্টিক সাগরের ওপর পোল্যান্ডের আকাশ সীমায় শনাক্ত করা হয় ওই গোয়েন্দা বিমানটিকে। শনাক্তের পর সেটির গতিরোধ করে সীমান্ত দিয়ে বের করে দেওয়া হয়েছে। সোশ্যাল হ্যান্ডেল এক্সে বৃহস্পতিবার প্রকাশ করা বিবৃতিতে এই তথ্য জানায় বিমান বাহিনীর কমান্ডার। এই ঘটনায় সাময়িকভাবে উত্তর পূর্বাঞ্চলের বেসামরিক আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ওয়ার্স, তবে প্রকাশ করেনি আর কোনো তথ্য। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী রাজনীতিক হুমায়ুন কবির ফের আলোচনায়। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এই মুসলিম নেতার জনতা উন্নয়ন পার্টি সোমবার আত্মপ্রকাশ করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 9 আসনে ঘোষণা করেছে প্রার্থীও। তার লক্ষ্য ভোটের মাধ্যমে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পরই ঘোষণা দিয়েছিলেন নতুন দল গঠনের। সোমবার আত্মপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গের আলোচিত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। ডিসেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন, যার জেরে নিজ দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন এই রাজনীতিক। সোমবার আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। উন্মোচন করেন হলুদ, সবুজ ও সাদা রঙে তৈরি দলের পতাকাও। প্রতীক হিসেবে হুমায়ুন কবিরের প্রথম পছন্দ টেবিল আর দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ। এদিন 10 আসনে 9 প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। জানান 30 থেকে 50টি আসনে দিবেন প্রার্থী। হুমায়ুন কবির জানান, ভোটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করাই তার লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের ভোট নষ্ট করতেই বিজেপির ইন্ধনে হুমায়ুনের এ কারসাজি, অভিযোগ রাজ্যের ক্ষমতাসীনদের। এদিকে বিজেপির পাল্টা অভিযোগ, পুরো মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেতেই বাবরি মসজিদ ও হুমায়ুনকে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি। पर जनमत के साथ साथ
अब संगत হুমায়ুন কবিরকে নির্বাচনের আগে বাবরি মসজিদের নামে ভোট ব্যাংক একত্রিত করার স্বাধীনতা দিয়েছে তৃণমূল সরকার, নতুবা হুমায়ুন কেন এখনো গ্রেফতার হলো না? পশ্চিমবঙ্গে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে মানুষ বাবরি জিন্দাবাদ বলতে পারবে, কিন্তু কোনো শিল্পী জাগোমা বললে তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। जिस प्रकार से एक के बाद एक পশ্চিমবঙ্গে মোট ভোটারের 28%ই মুসলিম। বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় প্রভাবক এই জনগোষ্ঠী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নাইজেরিয়ার আইএস অধ্যুষিত অঞ্চলে ব্যাপক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোকোটো রাজ্যে জঙ্গি অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা। নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, ট্রাম্পের নির্দেশ এবং নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে ওয়াশিংটন। হামলায় এখনও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন আইএস। খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগে সপ্তাহখানেক আগেই নাইজেরিয়ায় সামরিক হামলার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ার একটি জনবহুল মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 7 জনের প্রাণ গেছে, আহত 35 জন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর কমপক্ষে 115 সদস্যকে আটকের দাবি করেছে তুরস্ক। দেশটির দাবি, বড়দিন ও নববর্ষ উপলক্ষে হামলার পরিকল্পনা ছিল এসব আইএস সদস্যদের। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তুরস্কের প্রসিকিউশন অফিস জানায়, গোয়েন্দা মাধ্যমে আইএস সদস্যদের পরিকল্পিত হামলার তথ্য পায় তুর্কি পুলিশ। তাদের এসব হামলার লক্ষ্য ছিল দেশটিতে বসবাসরত অমুসলিমরা। পরে সারা দেশের 124 স্থানে অভিযান চালানো হয়েছে। 137 তালিকাভুক্ত সন্দেহভাজনের মধ্যে 115 জন আটক হয়েছেন। এ সময় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী কুদস ফোর্সের এক সদস্য। এক বিবৃতিতেই তো দাবি করেছে আইডিএফ। এই হামলার ফুটেজও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় লেবাননের দক্ষিণের আনসারিয়া এলাকায় চলন্ত গাড়ির ওপর বোমা ফেলা হয়েছে, যাতে নিহত হন কুদস ফোর্সের হুসেন মাহমুদ মারশাদ আল জাওহারি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রতিহত করতে লেবানন জুড়ে চালানো আইডিএফ এর অভিযানে প্রাণ হারানো বহু মানুষের তালিকায় যোগ হয়েছে তার নাম। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি তেহরানের পক্ষ থেকে। পৃথক আরেক অভিযানে সাফদ আল বাতিক এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে হত্যার দাবি জানিয়েছে আইডিএফ। এপস্টেইন ফাইল ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, মাইকেল জ্যাকসনের পর এবার গোমর ফাঁস হচ্ছে কার? নতুন করে মামলা সংশ্লিষ্ট 10 লাখের বেশি নথির হদিস পেয়েছেন মার্কিন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে গোপন এসব ফাইলে উঠে আসতে পারে আরও উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের নাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই প্রকাশ হতে পারে নথিগুলো। যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের মামলা ঘিরে তাই আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে ছবি প্রকাশের জেরে বেশ কিছুদিন ধরেই সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হন ডেমোক্র্যাট নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও। ছবি প্রকাশ পায় পপ সম্রাট মাইকেল জ্যাকসনেরও। একের পর এক আলোচিত ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠতার খবরের জেরে যুক্তরাষ্ট্রে আলোড়ন তুলেছে অ্যাপস্টেইন ফাইলস। এবার জেফ্রি অ্যাপস্টেইনের মামলা সম্পর্কিত আরও 10 লাখের বেশি নথি খুঁজে পেয়েছে মার্কিন বিচার বিভাগ। জানিয়েছে, এত বিশাল সংখ্যক ফাইল প্রকাশে লাগতে পারে কয়েক সপ্তাহ সময়। নতুন নথির সন্ধান ঘিরে আবারও সবার নজর অ্যাপস্টেইন ফাইলসের দিকে। ধারণা করা হচ্ছে এবারও বেরিয়ে আসতে পারে আলোচিত কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের গোপন তথ্য। এর আগেও এপস্টেইনের অপরাধ সংক্রান্ত কয়েক হাজার নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেগুলোতে ভিডিও, ছবি, ইমেইল থাকলেও এর বহু অংশ কালো করে ঢেকে দেওয়া হয়। কিছু নথি আবার জনসমক্ষে আনা হয়নি। নথি প্রকাশের সময়সীমা 19 ডিসেম্বর পেরিয়ে যাওয়ায় সমালোচনাও চলছে। 2019 সালে শিশুদের যৌন নিপীড়ন, নারী পাচার সহ একাধিক অভিযোগে জেফ্রি অ্যাপস্টেইনকে গ্রেফতার করা হয়। বিচার কাজ শুরুর আগেই কারাগারে আত্মহত্যা করেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। দেশের ইতিহাসে প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। নির্মাণাধীন জলযানটি পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে প্রকাশিত হয় নতুন যুদ্ধযানটির ছবিগুলো। প্রায় 9,000 টন ওজনের সাবমেরিনটিকে যুক্তরাষ্ট্রের আলোচিত ভার্জিনিয়া ক্লাস অ্যাটাক সাবমেরিনের সমকক্ষ বলে দাবি করেছে পিয়ংইয়ং। ধারণা করা হচ্ছে বহরে যুক্ত হলে উত্তর কোরিয়ার নৌবাহিনীর সক্ষমতা ব্যাপক বৃদ্ধি করবে এই সাবমেরিন। জানিয়ে তীব্র বিরোধিতা জানায় উত্তর কোরিয়া। বর্তমানে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ
কয়েকটি পরাশক্তির কাছেই রয়েছে এই প্রযুক্তি। পঞ্চাশ বছরেরও বেশি সময় পর সরাসরি স্থানীয় নির্বাচন ভোট হচ্ছে আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয় রাজধানীর 523টি ভোট কেন্দ্রে। 390টি জেলা কাউন্সিল আসনের জন্য ভোট দিচ্ছেন প্রায় 5 লাখ নিবন্ধিত ভোটার। নির্বাচনে অংশ নিয়েছেন প্রায় 1605 জন প্রার্থী। নিরাপত্তা জোরদারে শহর জুড়ে জারি করা হয়েছে কঠোর লকডাউন। মোতায়েন রয়েছে 10,000-এরও বেশি পুলিশ। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রধান বিমানবন্দরও। 1969 সালের পর প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে স্থানীয় কাউন্সিল প্রতিনিধি নির্বাচন করছেন মোগাদিসুর বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বড়দিনের রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধস হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 3 জন। ভয়াবহ এই দুর্যোগে যানবাহনে আটকা পড়ে বহু মানুষ। প্রাণী বৃদ্ধি পাওয়ায় জরুরি উদ্ধার অভিযানে নামে উদ্ধারকারী দল। বৃষ্টিপাতের ফলে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রধান রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বড়দিনের রাতে বিদ্যুৎবিহীন ছিল অঙ্গরাজ্যের প্রায় 1 লাখ বাসিন্দা। বুধবার লস অ্যাঞ্জেলেস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যান্য কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসাম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামার পর দেখা গেছে কাদা ও ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে বহু ঘরবাড়ি ও যানবাহন। নিজ সন্তানকে খুনের দায়ে কারাবন্দী হলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী অ্যাশলি বাজার্ড। পুলিশের সন্দেহ গেল বছর 9 বছর বয়সী কন্যা সন্তান অ্যাশলিকে নিয়ে ঘুরতে বের হওয়ার পর তাকে গুলি করে হত্যা করে ওই নারী। দীর্ঘ 1 বছর পর উদ্ধার হয় মেলোডির পচা গলা মরদেহ। তদন্ত ও তল্লাশির পর অ্যাশলি বাজার্ডকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। 1 বছরেরও বেশি সময় পর উদ্ধার হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার 9 বছর বয়সী শিশু মেলোডি বাজার্ডের নিথর মরদেহ। পুলিশি তদন্তে যা বেরিয়ে এলো তা যেন হার মানায় রোমহর্ষক কোনো সিনেমার গল্পকেও। গেল বছর 7 অক্টোবর মা অ্যাশলি বাজার্ডের সাথে লং রোড ট্রিপে বের হয় মেলোডি। তাদের উদ্দেশ্য ছিল গাড়ি ভাড়া করে মা মেয়ে ঘুরে বেড়াবে যুক্তরাষ্ট্রের এক রাজ্য থেকে আরেক রাজ্যে। কিন্তু রহস্যজনকভাবে পরদিন মেয়েকে সঙ্গে না নিয়েই বাড়ি ফিরে আসেন অ্যাশলি। এমনকি ফিরে এসে মেয়ের মিসিং রিপোর্ট পর্যন্ত ফাইল করেননি তিনি। এই ঘটনার পর কেটে যায় বেশ অনেক দিন। দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকায় মেলোডির নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করে স্কুল কর্তৃপক্ষ, যার ভিত্তিতে শুরু হয় পুলিশি তদন্ত। তবে অনেক দিনের চেষ্টার পরও তাকে খুঁজে না পেয়ে হাল ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনার 1 বছরের কিছু সময় পার হবার পর অবশেষে উন্মোচন হলো রহস্য। ইউটাহ অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকায় ছবি তোলার সময় এক দম্পতির চোখে পড়ল পচাগলা ছোট্ট একটি লাশ, যার পাশে পড়ে আছে বেশ কিছু গুলির খোসা। ডিএনএ টেস্ট করার পর জানা গেল এটি সেই 1 বছর আগের নিখোঁজ হওয়া মেলোডি। এবার অ্যাশলি বাজার্ডের বাড়িতে তল্লাশি চালিয়ে তার মেয়ের পাশে পড়ে থাকা একই গুলির কার্তুজ খুঁজে পায় পুলিশ। রেন্টে কার থেকে উদ্ধার করা 1 বছর আগের সিসিটিভির ফুটেজে মেয়ের সাথে পরচুলা পরিহিত অবস্থায় দেখা যায় অ্যাশলিকে। এরপর মেলে আরও কিছু তথ্য প্রমাণ, যার ভিত্তিতে মঙ্গলবার নিজ কন্যাকে হত্যার দায়ে মা অ্যাশলিকে গ্রেফতার করে পুলিশ। কলোরাডো ইউটাহ সীমান্তের একটি সিসিটিভি ক্যামেরায় সবশেষ মেলোডিকে তার মা অ্যাশলির সাথে দেখা যায়। আমাদের ধারণা এর কিছু সময় পরই তাকে হত্যা করা হয়। অ্যাশলি বাজার্ডের বাড়ি, তার ভাড়া নেওয়া একটি স্টোরেজ লকার ও সম্প্রতি ব্যবহার করা একটি রেন্টে কারে তল্লাশি চালানো হয়েছে। তার বাড়িতে খুঁজে পাওয়া কার্তুজের সাথে ঘটনাস্থলে পাওয়া গুলির খোসাগুলোর অকাট্য মিল রয়েছে। ময়নাতদন্তের পর জানা গেছে মাথায় একাধিক গুলি লাগার কারণে মৃত্যু হয় ছোট্ট মেলোডির। অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI-কে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডসকে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।